মিয়ানমারে ফিরতে উদ্গ্রীব বাংলাদেশে আশ্রিত তরুণ রোহিঙ্গারা। প্রত্যাবাসনে বিচ্ছিন্নভাবে চলছে উদ্বুদ্ধকরণ কার্যক্রম, ক্যাম্প থেকে স্বাভাবিক জীবনে ফেরার আকুতি। আমাদের যেটা আছে রাইট ডিগনিটি, আমরা ওইটা নিয়ে আমাদের দেশে আমরা ফিরে যেতে চাই। আরা কি করলে আর কেন যাইবারিম তারা আগত আরা দাতে আইনর ভিতরে থাকিও রে আরা দেশত ফিরে যাইবেল না আরা চাই। মার্কিন শুল্ক আরোপে দুদেশের বৈঠক শেষেও নেই সুখবর। স্পষ্ট তথ্য দিচ্ছেন না নীতি নির্ধারকরা। ত্রয়োদশ স্থগিত করেছে অনেক প্রতিষ্ঠান। এখন যদি এটা 35 হয় সেটাই হবে আনবিয়ারেবল, এবং সেটা করে ব্যবসা করা অলমোস্ট ইম্পসিবল টু ইয়েসে। চেষ্টা করেও নিম্নমানের বই ছাপানো ঠেকাতে পারেনি এনসিটিবি। দুই মন্ত্রণালয়ের রশি টানাটানি। স্বতন্ত্র প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। ক্যারিকুলাম অনুযায়ী সব কিছু গুছিয়ে টেক্সট বুকটা রেডি করে দেবে। এই ছাপানোর মতো দায়িত্বটা এনসিটিভি কেন নিচ্ছে? এনসিটিভি তার যে মানে এই বইটা তৈরি করা যে তার মূলগত কাজ, মেন মেন্ডার যেটা, সেখানে সে আরও বেশি মনোযোগ দিতে পারবে। টেকসই বেড়িবাঁধের অভাবে প্রতি বছর বন্যায় ক্ষয়ক্ষতি বাড়ছে ফেনীবাসীর। 9 বছরে বাঁধের 194টি পয়েন্টে ভাঙন। সংস্কারের নামে বরাদ্দ লোপাটের অভিযোগ। সিরাজগঞ্জে উন্নয়ন প্রকল্পে 9/6 সড়ক পাকাকরণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। যেন তেন কাজ শেষে বিল তুলে নেওয়ার চেষ্টা। মৌলভীবাজারের কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে 7 বছর ধরে বন্ধ অপারেশন থিয়েটার। লোকবল সংকটে ধুঁকছে কেন্দ্রটি, ব্যাহত প্রান্তিক স্বাস্থ্যসেবা। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে অন্তত 100 ফিলিস্তিনির মৃত্যু। 1.5 বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে 58,000। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। নিজ দেশ মিয়ানমারে ফিরতে উদ্গ্রীব কক্সবাজারের ক্যাম্পে থাকা তরুণ রোহিঙ্গারা। তবে তাদের এক করার কেউ নেই। মাঝে মাঝে কেউ কেউ নেতৃত্ব দিতে চাইলেও তা টেকসই হয় না। এ অবস্থায় সংগঠিত হয়ে অন্যদের প্রত্যাবাসনে উদ্বুদ্ধ করতে কাজ করছে 2-1টি সংগঠন। পাশাপাশি পড়াশোনা জানা তরুণদেরও স্বপ্ন, ক্যাম্প জীবন শেষ হবে, স্বাভাবিক হবে তাদের ভবিষ্যৎ পথ চলা। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে মাহফুজ মিশুর রিপোর্ট। সাথে ছিলেন এহসান আল কুতুবী ও মাহফুজ মিঠু। 2017 সালে নতুন মাত্রা পায় রোহিঙ্গা সংকট। সে সময় একসাথে প্রায় 10,00,000 রোহিঙ্গা ঢুকে পড়েছিল বাংলাদেশে। তারপর কত আলাপ। শুরুতেই মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় সমাধান খোঁজার চেষ্টা। সাথে যুক্ত হয় জাতিসংঘ। এমনকি বার্মিজদের উপর সাংঘাতিক প্রভাব থাকা চীনকে সাথে নিয়েও সমাধান, অর্থাৎ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছিল সরকার। কোনো কাজই হয়নি। সবশেষ মার্চে জাতিসংঘ মহাসচিবও পরিদর্শন করে গেছেন রোহিঙ্গা ক্যাম্প, তবুও ফলাফল শূন্য। এমনকি কবে নাগাদ রোহিঙ্গারা ফিরতে পারেন তার উত্তরও অজানা। এত কিছুর পরও রাষ্ট্র পরিচয়হীন রোহিঙ্গারা অনেকেই বাঁচতে চান আত্মসম্মান আর মর্যাদা নিয়ে। বিশেষ করে নতুন প্রজন্মের পড়াশোনা জানা রোহিঙ্গারা বিশ্বাস করেন নিজ বাসভূমে ফিরবেনই তারা। আমাদের যেটা আছে রাইট ডিগনিটি, আমরা ওইটা নিয়ে আমাদের দেশে আমরা ফিরে যেতে চাই। Each and everyone would like to go back. Before there is the one government. Right now there are two parties. So to whom we should approach? ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমাদের একটা ফুল কনফিডেন্স আছে। পজিটিভলি যদি আমাদের রোহিঙ্গাদের জন্য কাজ করে তাহলে আমাদের সলিউশনটা হবে বলে আমি আশা করি। এর আগে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের দেশে ফিরতে উদ্বুদ্ধ করার কাজ শুরু করেছিলেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। 2021 সালে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। আশঙ্কা, প্রত্যাবাসন ইস্যুতে রোহিঙ্গাদের একতাবদ্ধ দেখতে চান না একটা পক্ষ। সম্প্রতি রোহিঙ্গাদের স্বার্থ রক্ষা ও মিয়ানমারে ফেরাতে উদ্বুদ্ধ করাতে কাজ করার চেষ্টা করছে রোহিঙ্গা কমিটি ফর পিস অ্যান্ড রিপ্যাট্রিয়েশন। এ কাজে সব পক্ষের সহায়তা চান নেতারা। আর দেশ আর গান এ দেশ কোনো আর দেশ নো আর গানত আর এখন যাই বইলে চাই। জাতিসংঘ আছে, আর তা কি যে জাগার সরকার আছে, বেকুনে আর আছে কিভাবে মজাই দিব আর কেন করি এইটার আর কি হইব, আর কি করলে আর কেন যাইবারিম তারা আগত আর আছে আইনর ভিতরে থাকিও রে
আর দেশত ফিরে যাইবেল না আরা চাই সারা দুনিয়ার হাসে অত রিকোয়েস্ট করে দিয়ে আর যে হনো সুরতে দেশত তার আনো হরে ভাঙ্গুরি আর হক কানলে আর আজাদি সাথে সেফটি লইরে আর দেশত তারা যাইবেল চাই সরকার হিসেবেই 15 লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান এখন বাংলাদেশে আর প্রতি বছর নতুন করে ক্যাম্পে জন্ম নিচ্ছে 30,000 রোহিঙ্গা শিশু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রধান সংকট কি সম্ভবত তার উত্তর হবে নেতৃত্বের অভাব এই জনগোষ্ঠীকে ঘিরে অসংখ্য সংগঠন কাজ করলেও সঠিক নেতৃত্ব এখন পর্যন্ত তৈরি করতে পারেনি তারা বাংলাদেশে থাকা রোহিঙ্গা ক্যাম্পের যারা একটু উচ্চশিক্ষিত হন তারা অনেকে চলে যাচ্ছেন বিদেশে আর তাই নেতৃত্বের অভাবেই মূলত রোহিঙ্গা জনগোষ্ঠী যে দীর্ঘদিন ধরে ভুগছে তা বোধ করি বলার অপেক্ষা রাখে না মাহফুজ মিশু যমুনা নিউজ কুতুপালং ক্যাম্প কক্সবাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশ ট্যারিফ ইস্যুতে কাটছে না ধোঁয়াশা উচ্চ শুল্ক কমিয়ে আনতে বাংলাদেশের করণীয় নিয়ে চলছে দৌড়ঝাঁপ 3 দিনের বৈঠক শেষ হলেও সুখবর নেই প্রশ্ন হচ্ছে 50% শুল্ক নিয়েই কি বাংলাদেশকে করতে হবে পণ্য রপ্তানি সরকারের নীতি নির্ধারকদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না স্পষ্ট কোনো তথ্য বিশ্লেষকরা বলছেন আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দলের মধ্যে বৈঠক যুক্তরাষ্ট্রের 35% বাড়তি শুল্ক কমিয়ে আনাই ছিল আলোচনার মূল এজেন্ডা 9 জুলাই থেকে চলা 3 দিনের বৈঠক শেষে আসেনি স্বস্তির কোনো বার্তা বলা হচ্ছে জুলাই মাস ধরেই চলবে আলোচনা যুক্তরাষ্ট্রের চাওয়া আর বাংলাদেশের সক্ষমতা এই দুই দিক সমন্বয় করে শেষ পর্যন্ত কি হবে তা বলা মুশকিল এপ্রিলে বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয় 37% শুল্ক পরে 2% কমিয়ে এখন 35% শুল্ক বহাল রেখেছে যুক্তরাষ্ট্র অর্থাৎ চলমান 15%-এর সঙ্গে নতুন আরোপিত 35% যোগ করলে মোট শুল্ক দাঁড়ায় 50%। ব্যতিক্রম কিছু না হলে আগস্ট থেকে এই শুল্ক দিয়েই দেশটিতে পাঠাতে হবে বাংলাদেশি পণ্য 1 আগস্ট থেকে যে ডিউটি আমাদেরকে দেওয়ার কথা হচ্ছে সেই ডিউটি যদি আমাদের উপরে অ্যাপ্লাই করা হয় আমাদের রপ্তানি হঠাৎ করে ড্রপ করবে বলে আমি মনে করি ইউএস এর যে রপ্তানি খাতটা আছে এই খাতটাতে আমরা নেগোশিয়েট করতে পারছি না এরই মধ্যে পড়তে শুরু করেছে শুল্কের অভিঘাত বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্থগিত করেছে ক্রয়াদেশ উদ্যোক্তারা পাচ্ছেন বার্তা জানানো হচ্ছে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ইউএসটিআর থেকে যে প্রথম চিঠিটা এসেছিল সেটা সবাই দেখেছেন দ্যাট ওয়াজ ভেরি মাচ পজিটিভ মনে হয়েছিল যে এটা পুঁজি কনভার্ট করতে পারবো আমরা ইন্টু এফটিএ কিন্তু সেকেন্ড যে চিঠিটা এটা কোনোভাবেই প্রকাশ করা হয় না এখন যদি এটা 35 হয় সেটাই হবে আনবিয়ারেবল এবং সেটা করে ব্যবসা করা অলমোস্ট ইম্পসিবল টু ইউএসএ আগের বছরের তুলনায় গেল অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বেশি পোশাক রপ্তানি করে বাংলাদেশ বলা যায় দিন দিন পোশাকের বৃহৎ বাজার হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র তবে শুল্কের ধাক্কায় থমকে যাবে রপ্তানি শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের আমলারা এবং দুজন উপদেষ্টা এদের বাইরে তো আর কেউ এই নেগোসিয়েশনে ইনভলভ হতে পারেনি এখানে বলা হচ্ছে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করা হয়েছে সেটা তো ডিসক্লোজার ব্যাপারে তাদের যদি আপনি মেইন টিমে অন্তর্ভুক্ত করতেন তারাও তো ওই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের সিগনেটারি হতো প্রশ্ন ছিল শুল্ক ইস্যুতে দুই দেশের আলোচনায় বাংলাদেশের প্রস্তুতি কি পর্যাপ্ত যেই ধরনের বিশেষজ্ঞ আপনার টিমে থাকা প্রয়োজন ছিল যারা যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করেন সরাসরি যারা ওই বাজার নিয়ে গবেষণা করেন দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা বা তাদের থেকে পরামর্শ সিরিয়াসলি চাওয়া হয়েছে সেইটা কিন্তু ঘটেনি উচ্চ শুল্ক প্রত্যাহারে বাণিজ্য চুক্তি করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র রিমন রহমান যমুনা নিউজ ঢাকা নানা চেষ্টার পরেও নিম্নমানের বই ছাপানো বন্ধ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এ অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চায় প্রাথমিক স্তরের বই তাদের তত্ত্বাবধানে ছাপা হোক তবে শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি তাতে রাজি নয় আর শিক্ষাবিদরা বলছেন স্বতন্ত্র প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দেওয়া হোক লুৎফর রহমানের ছবিতে আলামিন হক অহনের প্রতিবেদন
গেল ১.৫ দশক নিম্নমানের বই ছাপিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ আছে এনসিটিবি ও বই মুদ্রণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ২০২৫ সালে সেই তকমা যেন গায়ে না লাগে তার জন্য কম তোড়জোড় হয়নি। তারপরেও প্রাথমিক অনুসন্ধানে ৪০ কোটি বইয়ের মধ্যে ১৩ কোটি বই নিম্নমানের পাওয়া যায়। লেখাগুলো একটু বুঝতে পারি না, পড়তে সমস্যা হয়, আবার এইচডব্লিউ দেখতে সমস্যা হয়, চোখে দেখতে পেতাম না, এর ফলে আমি পড়তেও পারি না ঠিকমতো। কাগজ ভালো না থাকার কারণে ছিঁড়ে যায়, তারপরে এগুলো উল্টা পাশেও লাগানো থাকে। যখন একটা বইয়ের মান খারাপ থাকে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহটা হারিয়ে যায় পড়ার। এমন পুকুর চুরির ঘটনায় আইনি জটিলতার মারপ্যাচে দুর্নীতিবাজদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে পারে না সরকার। নিয়ম অনুযায়ী তৃতীয় পক্ষকে দিয়ে বইয়ের যাচাই বাছাইতেও অনিয়ম হয়েছে বলে মনে করে খোদ এনসিটিবি। পিপিআর পাবলিক প্রকিউরমেন্ট রুলস অনুযায়ী আমাদের একটা এজেন্সি নিয়োগ করা থাকে, যে এজেন্সিগুলি এগুলি দেখবে আর কি এই জায়গায় কোয়ালিটির বই গেল কিনা এটা। তারপরেও আবার আমরা যখন পিএলআই রিপোর্ট পেয়েছি, যা ওই যে পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশনে যে রিপোর্ট পেয়েছি, সেখানে কিছু কিছু প্রেসের ব্যাপারে এইখানে বইয়ের মানে নিয়ে কিছু হয়ে যায়। শিক্ষাবিদরা মনে করেন যে প্রতিষ্ঠান শিক্ষাক্রম তৈরি করে তাদের হাতেই বই ছাপানোর কার্যক্রমে অনিয়মের সুযোগ তৈরি হয়। সরকারের উচিত শিক্ষার্থীদের বিনামূল্যের বইয়ে দুর্নীতির সুযোগ কমাতে জোরালো পদক্ষেপ নেয়া। এনসিটিভি বই ছাপাবে কেন? বই ছাপানোর জন্য এনসিটিভি কারিকুলামটা তৈরি করে দেবে, একবারে ফাইনালি আউটলুক তৈরি করে দেবে ওরা। একবারে আমরা বলি যে প্রিন্টের আগের যে অবস্থান সেটা তৈরি করে দেবে কারিকুলাম অনুযায়ী সব কিছু গুছিয়ে টেক্সট বুকটা রেডি করে দেবে। এই ছাপানোর মতো দায়িত্বটা এনসিটিভি কেন নিচ্ছে? গভর্নমেন্টের কত উইং আছে না, আমাদের বিজি প্রেস আছে, বিভিন্ন আছে, মিনিস্ট্রি আছে, তাদেরকে কেন আমরা দায়িত্ব দিয়ে দিচ্ছি না? সেই ক্ষেত্রে তো এনসিটিভির কাজের একটু চাপ কমবে। তাহলে এনসিটিভি তার যে মানে এই বইটা তৈরি করা যে তার মূলগত কাজ, মেন মেন্ডার যেটা, সেখানে সে আরও বেশি মনোযোগ দিতে পারবে। বারবার এমন নিম্নমানের বইয়ে নাখোশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তর। যে এনসিটিভি এই বই ছাপানোর কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকতে হয় তাকে, এনসিটিভি কারিকুলামে এবং পুস্তক মানে তৈরি করার ক্ষেত্রে তারা তেমন মনোযোগ দিতে পারে না, ফলে এখানে আমাদের অনেক ত্রুটি থেকে যায়। ছাপা বিলি করা এগুলো হচ্ছে এক ধরনের ম্যানেজারিয়াল কাজ। কেন তারা এটাদের ওভারবার্ডেন থাকবে? তারা তাদের নিজেদের কাজ করুক, এবং সেই জন্য আমরা চাচ্ছি এনসিটিভি আইনের মধ্যে একটা পরিবর্তন এনে এই ছাপার দায়িত্বটা আমরা আমাদের হাতে নিয়ে নেব। তবে শিক্ষা উপদেষ্টা মনে করেন এনসিটিভি যে কাজ এতদিন ধরে করে আসছে তা অন্য প্রতিষ্ঠানকে দেওয়ার সুযোগ নেই। এখন এগুলো বলার কোনো সময় আসেনি। এনসিটিভি ছাড়া মানে কি, এনসিটিভির অধীনে অন্য কেউ যদি করে এনসিটিভির অধীনেই তো হবে। এনসিটিভি ছাড়া আর তো কোনো কর্তৃপক্ষ নেই। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এত ব্যাপক একটা জনবল আর কোনো প্রতিষ্ঠানে নাই যে এই কাজটা করতে পারবে বা করে আর কি এই মুহূর্তে। বিশ্বের অধিকাংশ দেশেই পাঠ্য বই নির্ভরতা কম থাকায় এত বই ছাপাতে হয় না। কোমলমতিদের হাতে যেন নিম্নমানের বই না যায় তার জন্য যথেষ্ট সোচ্চার থাকে দেশগুলো। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। ঝালকাঠিতে পথসভা শেষ করে পটুয়াখালী যাওয়ার পথে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর আটকে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ। এ সময় তারা এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। বলেন, কমিটিতে গণ আন্দোলনের নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোকজনকে জায়গা দেওয়া হয়েছে। এক পর্যায়ে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা সেখানে আটকা পড়েন, যদিও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মোটরসাইকেলে আগেই ঘটনাস্থল ত্যাগ করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এনসিপি নেতাকর্মীরা পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর দুই তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রতি বছরই ভাঙন দেখা দেয়। বন্যার কবলে পড়ে সর্বশান্ত হতে হয় ফুলগাজী ও পরশুরাম উপজেলার লক্ষাধিক মানুষকে। বন্যা থেকে রক্ষা পেতে বেড়িবাঁধ নির্মাণ করলেও সে বেড়িবাঁধ বাসিন্দাদের কোনো কাজে আসছে না। ভাঙন কবলিত স্থানসহ নতুন নতুন জায়গা প্রতি বছরই ভাঙছে। মেরামতের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, সেই পানির টাকা পানিতে ভেসে যায়। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে ৯ বছর ১৯৪টি স্থানে ভেঙেছে বাঁধ। নদী খনন সহ এই বাঁধ পুনর্বাসনের জন্য প্রকল্প তৈরি করছি। আক্তার হোসেন মজুমদার উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে যমুনা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন বছর ৪ আগে। আশা দিয়েছিলেন বাঁধের স্থায়ী সমাধানের। এখন তিনি পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী। আশ্বাস দেয়া এই কর্মকর্তার ভাগ্যের পরিবর্তন হলেও হয়নি ফুলগাজী পরশুরামের বানভাসী মানুষের। আবারও দিচ্ছেন নতুন আশ্বাস।
2-1 মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট পাবো। আমরা ড্রাফট ফাইনাল রিপোর্টের ভিত্তিতে 7,340 কোটি টাকার প্রকল্প দাখিল করছি, সেটা মন্ত্রণালয়ে আছে, প্ল্যানিং কমিশনের সবুজ পাতে অন্তর্ভুক্ত হয়েছে। এমপি মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, স্থানীয় সরকার চেয়ারম্যান বলেন, সবার ভাগ্যের পরিবর্তন হয়, কিন্তু আমাদের এলাকার জনগণের, সাধারণ জনগণের, নিরীহ জনগণের ভাগ্যের পরিবর্তন নাই। আমার 54 বছর বয়স চলে, এটা এখন ভাঙতে আছে, আমি প্রত্যেকটা বছর দেখে এটা ভাঙে। কিছু মারি দে বোল্টা যদি কাটি দে ওসা করি করে না করার কারণে বারবার এই বানগুলা বাঁধে। 2005 সালে বিএনপি সরকার 155 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়, শেষ হয় 2011 সালে। এরপর টানা আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এই দুই আমলে বহু আশ্বাস পেয়েছেন বানভাসীরা, ফলাফল শূন্য। এখন দেশ চলছে অন্তর্বর্তী সরকারের অধীনে। 2024 সালে ভয়াবহ বন্যা পরিদর্শনে এসে টেকসই বাঁধের আশ্বাস দেন দুর্যোগ পরিকল্পনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। গত বছর 102 বাঁধের মেরামতের জন্য বরাদ্দ হয় প্রায় 20 কোটি টাকা। বছর ফুরানোর আগেই 36টি পয়েন্টে ভাঙন, প্লাবিত 112 গ্রাম। এরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামতের নামে চলে হরিলুট। বর্তমানে চলমান 7,340 কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের দাবি তাদের। বছর বছর বাঁধ বাঁধা আমাদের কোনো কাজ হয় না ঠিক মতে, এবার যেন ভালো করে বাঁধ বাঁধা হয়। সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটা যদি আবার সংস্কার করে বা সঠিকভাবে এটা করে, আমরা এটাই চাই, আমাদের এটাই প্রত্যাশা। এর আগে 2005 সালে 155 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। 10 বছরও টেকেনি বাঁধটি। 2018 থেকে 2023 সাল পর্যন্ত মুহুরী নদীর বাঁধ ভেঙেছে 56টি স্থানে। সংস্কারে ব্যয় হয়েছে 5 কোটি 56 লাখ টাকা। গত 9 বছরে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও শিলোনিয়া নদীতে 194টি স্থানে বাঁধ ভেঙেছে। এখানকার বাসিন্দারা কোনো আশ্বাস চায় না, তারা চায় বাঁধের একটি স্থায়ী সমাধান। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক পাকাকরণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কার্যাদেশ অনুযায়ী করা হচ্ছে না কাজ। যেনতেনভাবে কাজ শেষ করে বিল তুলে নেওয়ার চেষ্টারও অভিযোগ করেছেন তারা। সিরাজগঞ্জের শাহজাদপুরের প্রত্যন্ত গ্রাম দুর্গাপুর। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চর মনোহরপুর বাজার থেকে দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি পাকা করার কাজ চলছে। তবে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত এই সড়ক পাকা করার কাজে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। নিম্নমানের ব্লক ইট খোয়া ব্যবহারের অভিযোগ তাদের। ছেলেদের গুণগত মান নাই বললে চলে আর কি। এখানে মানে বালু এবং সিমেন্টের পরিমাণ সমভাবে মানে যেভাবে দেওয়ার কথা সেভাবে দিতে পারেনি আর কি। খালি কোনো মধ্যে জোড়াতালি দিয়ে এগুলি করছে। ওই দেওয়ার পরেই দেখা যায় অনেকদিন ফাটল ধরে গেছে। একদম সর্বনিম্ন মানের খোয়া, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি পোড়া মাটি, হাত দিয়ে ভেঙে যায়। তারপর আপনার যেটা প্রাইম কোড হিসাবে যেটা তেল ব্যবহার করেছে, বৃষ্টিতে ধুয়ে সব শেষ হয়ে গেছে। গাইডলের বদলেই দিতেছে আপনার বাঁশ, তাই যে বাঁশ দিয়ে জায়গাটা দিতেছে বাঁশটা তো আপনার থাকবে না। রাস্তাটা ভেঙে গেলে তখন আমরা কি করবো? আমরা তো চলাচল করতে পারবো না। এলজিইডির কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশেই ঠিকাদার নিম্নমানের কাজ করছে বলেও অভিযোগ এলাকাবাসীর। মানসম্মত কাজ না হলে সড়কটি বেশি দিন টিকবে না বলেও মনে করেন তারা। খোয়া দিয়ে ঢালাই দিছে, ঢালাই দেওয়ার পর একটা ড্রাম ট্রাক ঢুকিছে, ঢোকার পর দেখা গেল যে রাস্তা দাঁড়িয়ে গেল। ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে শাহজাদপুরের এলজিডি এবং সিরাজগঞ্জে এলজিডির যোগসাজশ করে এই ধরনের অন্যায়গুলো করে যাচ্ছে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার রেজাউল করিম লিটন। আমার কাজ তো শেষ না, কাজ তো মনে হয় কার্পেটিং করার জন্য মাল সামান সবকিছু রেডি কাজ করব। কাজ 100% আপনি বুঝে না বসে আমার এলজিডি বিল দিবে, তার আগে তার বিল দিবে না ভাই। কাজ তো নিম্নমানের তো হয় না, এখন আপনি মনে করেন 100 কাজ তো হয় না ভাই। এলজিইডির কর্মকর্তাদের দাবি, কার্যাদেশ অনুযায়ী কাজের মান বুঝে নিয়েই ঠিকাদারকে বিল দেয়া হবে, অনিয়মের কোনো সুযোগ নেই। আমি নিজেই তদারকি করছি যে ভাই কাজটা ভালো করে করেন, ইনশাল্লাহ। এখন ওই সাইডে চলক প্রোটেকশন নাই দেখে বিধায় ওই অবস্থা দেখা যায়। জায়গায় জায়গায় আপনার এজিং কিছুটা উঠে গেছে ব্রিজের পাশে, ওইগুলো তাদেরকে সঠিকভাবে রেকটিফাই করে পরিস্থিতির অনুকূলে
সড়ক উন্নয়ন প্রকল্পটিতে বরাদ্দ 1,60,00,000 টাকা। 2022-23 অর্থবছরে শুরু হওয়া কাজ শেষ হওয়ার কথা ছিল 24 সালের জুনে। 5 আগস্ট সরকার পতনের পর ঠিকাদার লাপাত্তা হলে কাজ শেষ করার দায়িত্ব পান বর্তমান ঠিকাদার। নির্ধারিত মেয়াদের পর আরেক দফা বাড়িয়ে গত 30 জুন পর্যন্ত সময় দেয়া হলেও শেষ হয়নি কাজ। জাহিদ হাসান, যমুনা নিউজ। খুলনায় অপহৃত খাদ্য বিভাগের কর্মকর্তা সুশান্ত কুমারকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে তেরখাদার আজকড়া থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে সদর থানায় খাদ্য পরিদর্শক সুশান্তর স্ত্রী লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে উল্লেখ করা হয়, শনিবার অপহরণকারীরা ভৈরব নদের 4 নম্বর ঘাট এলাকা থেকে ট্রলারে তুলে নিয়ে যায় সুশান্তকে। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি করে। বিষয়টি আরও খতিয়ে দেখছে পুলিশ। 7 বছর ধরে অপারেশন থিয়েটার বন্ধ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অন্য পরীক্ষা নিরীক্ষাও হয় না ঠিকমতো। মাত্র 3 জন চিকিৎসক দিয়ে চলছে কার্যক্রম। এতে ভোগান্তিতে রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল সংকটে ব্যাহত হচ্ছে সেবা। চা বাগান ঘেরা জনপদ কমলগঞ্জ, বসবাস প্রায় 3 লাখ মানুষের। তাদের অনেকেই পেশায় চা শ্রমিক। এসব মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু সেখানে বেহাল চিত্র। প্রায় 7 বছর ধরে তালাবদ্ধ অপারেশন থিয়েটার। এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি হয় না দীর্ঘদিন ধরে। অন্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও সীমিত। নেই মেডিসিন, অ্যানেস্থেশিয়া, সার্জারি ও গাইনি বিভাগে কোনো চিকিৎসক। সেবা বঞ্চিত রোগীরা। আমরা সব ঔষধ ধরতে কিনে আনি, আমরা নিজে দেওয়া লাগে। আবার দরকারটা কি এখানে আসি যে আমরা গরিব মানুষ একটু সাহায্য পাবো বা হেল্প পাবো বলার জন্য। সবার তো তৌফিকই দেবে। এখানে তো কোনো টেস্ট বেশ হয় না, সবকিছু তারা বাইরে দেয়। 2018 সালের 10 মার্চ 31 থেকে 50 শয্যায় উন্নীত হয় স্বাস্থ্য কমপ্লেক্সটি। তবে বাড়ানো হয়নি জনবল। আছেন মাত্র 3 জন চিকিৎসক। এতে সেবা দিতে গলদঘর্ম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। ইউনিয়ন পর্যায় থেকে চিকিৎসক নিয়ে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। বর্তমানে 3 জন মেডিকেল অফিসার কর্মরত। আমাদের আরও চিকিৎসক যদি প্রদান করা যায় তাহলে চিকিৎসা সেবা নিশ্চিত করা যাবে। মৌলভীবাজারের সিভিল সার্জন জানালেন, জেলার বেশিরভাগ স্বাস্থ্য কমপ্লেক্সই ভুগছে জনবল সংকটে। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। আমি ডিজি মহোদয় এবং আমাদের ডিরেক্টর প্রশাসন স্যারকেও আমি অবহিত করেছি যে আমার এখানে লোকবলের সমস্যা। ওনারা বলছেন যে চেষ্টা করতেছেন এবং খুব শীঘ্রই এই সমস্যাটা সমাধান করবেন। পাশাপাশি যে আমাদের বিভিন্ন ল্যাব টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান এদেরও সমস্যা আছে, ওইটাও ফিল আপ করার চেষ্টা করতেছেন। কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে সেবা নিতে যান অন্তত 300 মানুষ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। এসএসসি পরীক্ষায় পাশ করেছে খুলনার দগ্ধ সেই শিক্ষার্থী। সাদিয়ার মনোবলের কাছে হার মেনেছে শরীরের যন্ত্রণা। তবে পরীক্ষার পর থেকে আবারও হাসপাতালে ভর্তি মেয়েটি। স্বপ্ন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে পড়াশোনা চালিয়ে যাওয়ার। সেই স্বপ্নই এখন বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। দগ্ধ শরীর, বেঁকে যাওয়া হাতের আঙুল, অসহ্য যন্ত্রণা নিয়েই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন সাদিয়া। লেলিহান শিখায় শরীর পুড়লেও পোড়াতে পারেনি স্বপ্ন আর প্রবল ইচ্ছাশক্তি। গত বছরের ডিসেম্বরে পানি গরম করতে গিয়ে দগ্ধ হন সাদিয়া সুলতানার সাথী। 2 হাত, পা সহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। হাতের আঙুলগুলো অনেকটাই অসাড়। 2 মাসের বেশি চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন অবশেষে। মাসখানেক প্রস্তুতিতে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন অদম্য এই কিশোরী। পরীক্ষা শেষে আবারও শুরু হয় চিকিৎসা। হাসপাতালের বেডে শুয়েই শুনেছেন পাশের খবর। হাসপাতালের বিছানায় থেকে আমি এসএসসির ফলাফল পেয়েছি, আমি অনেক খুশি। যমুনা টিভি আমাদের পাশে ছিল, সবসময় আরও অনেক লোকই পাশে ছিল। তারা সহযোগিতা করতে পারিছে বলে আমি এত দূর পৌঁছে গেছি। সুস্থ হয়ে কলেজে ভর্তি হতে চাই এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই। ভালোভাবে পড়ালেখা করে মানুষের পাশে দাঁড়াতে চাই।
মেয়ের খুশিতে সন্তুষ্ট বাবা মা, এখন শুধু চিন্তা কবে সুস্থ হবে মেয়ে, কতদিন থাকতে হবে হাসপাতালে। মেয়ে যে পাশ করেছে এর জন্যই খুব গর্বিত আমরা এবং এর জন্য খুব খুশি। গার ভিতরে কামড়ায়, আবার গা টিপিয়ে দিতে হয়, তারপরে গা চুলকায়, না দিলে ঝাড়াঝুড়ি মারে, ওর ঘুম হয় না, ব্যথা, সারা রাত বেশি গা টিপা লাগে, চুলকানি লাগে, ঝাড়াঝুড়ি মারে, ওর পিছনে বসেই থাকতে হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি সাদিয়া। চিকিৎসক জানান হাতের আঙুল ঠিক করতে কয়েক দফা অস্ত্রোপচার করতে হবে। ওর মাল্টিপল অপারেশন লাগবে, 2-3 স্টেজে অপারেশন করতে হবে। এখন এই মুহূর্তে ওর যে অপারেশনটা আমাদের প্ল্যান আছে, 2 হাতের লিটিল ফিঙ্গার, এটা কন্ট্রাকচার হয়ে গেছে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি পোস্ট বার্ন স্কার কন্ট্রাকচার। সব মিলে রোগীটা সময় সাপেক্ষ এবং এটা দীর্ঘস্থায়ী এবং অনেক দিন ধরে চিকিৎসা করতে হবে। এই লড়াইয়ে শুরু থেকেই হতদরিদ্র পরিবারটির পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যমুনা টিভি পাশে দাঁড়িয়েছে, তারা চেষ্টা করেছে। তো ওর যে ফান্ড, এতদিন যে ফান্ড আমাদের কাছে ছিল এই যাবৎ চিকিৎসায় বা ওষুধে, ওর টাকা মোটামুটি শেষের দিকে, কিছু টাকা আছে আমাদের। ওর জন্য ফার্দার অপারেশন হলে আরও আমাদের সহযোগিতা দরকার। দুর্ঘটনার পর সাদিয়ার সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। মেলে 2 লাখ টাকার অনুদান। তবে মেয়ের পরবর্তী চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই ভ্যান চালক বাবার। সাবরিনা লিজা, যমুনা নিউজ। শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট জালিয়াতির মামলা হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চে খসরুজ্জামান নামের এক আসামির আবেদনের রুল জারির পাশাপাশি 3 মাসের জন্য মামলাটি স্থগিতের আদেশ দেন। গুলশান ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। চলতি বছরের 15 এপ্রিল এই ঘটনায় টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক 2 কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। গত 8 জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি 3 মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছে। দুদকের আইনজীবী MA আজিজ খানের মতে, তদন্ত চলাকালে স্থগিতাদেশ অপ্রত্যাশিত। 1 নম্বর আসামি টিউলিপ সিদ্দিকী, খসরুজ্জামানের বিরুদ্ধে মামলাটা পাস হবে, এই পিটিশন সে নিয়ে আসছে। তার মামলাটা স্থগিত করেছে 3 মাসের জন্য এবং রুল ইস্যু করা হয়েছে। কেন এটা কস করা হবে না এই কথা বলে দুদক অ্যাপিলে গেছে, বললাম অ্যাপিল করবে এটার বিরুদ্ধে, অর্ডারের বিরুদ্ধে ওটা স্টে হয়ে যাবে বলে আশা করি। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিকেলে প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিল্পকলা একাডেমি, সংস্কৃতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই আয়োজন করবে। আজ টিএসসিতে জুলাই উইমেন্স ডে উদযাপন করা হবে। এছাড়া আগামীকাল ভিসি চত্বরে LED ওয়ালে ছাত্রলীগের বর্বর হামলায় আহতদের ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরা হবে। সবশেষ 17 জুলাই টিএসসিতে টিচার্স ইন জুলাই এবং আবরার ফাহাদ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হবে। বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারে জেলেদের জালে ধরা পড়ল 65 মণ ইলিশ। রোববার দুপুরে মাছগুলো নিয়ে পটুয়াখালীর মহিপুরের আলিপুর মৎস্য কেন্দ্রে পৌঁছায় ট্রলারটি। পরে একটি আড়তে সেসব মাছ নিলামের মাধ্যমে প্রায় 40 লাখ টাকায় বিক্রি করা হয়। FB সাদিয়া 2 নামে মাছ ধরার ট্রলারটি 9 জুলাই আলিপুর ঘাট থেকে মাছ ধরতে যায় গভীর সমুদ্রে। ট্রলারের মাঝি শাহাবুদ্দিন জানায়, এটাই এবছর একটি ট্রলারে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ার রেকর্ড। গণতন্ত্র মানে স্বাধীনতা, সমতা ও সব পক্ষের অন্তর্ভুক্তি। সে সাথে মত প্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতাও থাকতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। সন্ধ্যায় ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত আশা করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই আয়োজনে প্রধান অতিথি খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, উন্নয়ন অংশীদার হিসেবে ফ্রান্সের আরও বিনিয়োগ প্রত্যাশা করে সরকার। অনুষ্ঠানে সরকারের কর্তা ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন দেশের কূটনৈতিক ও পেশাজীবীরা অংশ নেন। সমতা এবং ভাতৃত্ববোধ ও ইনক্লুসিভিটি, মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ করবার অধিকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের কঠিন পথে এগিয়ে যাবার গুরুত্বপূর্ণ ভিত্তি এবং অবশ্যই
এর সঙ্গে নির্বিচারও থাকতে হবে। গাজায় ইসরায়েলের নারকীয় হত্যাকাণ্ডে প্রাণহানি ছাড়িয়েছে ৫৮,০০০। রোববার ভোর থেকে প্রায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০ ফিলিস্তিনির। গাজা সিটির জনসমাগম এক বাজারে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। প্রাণ হারায় অন্তত ১২ জন। হামলায় এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ। মিসাইল হামলা করা হয় গাজার নুসেরাত শরণার্থী শিবিরে খাবার পানির জন্য অপেক্ষমান মানুষের ওপর, যেখানে শিশুসহ মৃত্যু হয় ১০ জনের। হামাস সদস্যদের লক্ষ্য করে ছোড়া মিসাইল যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে গিয়ে পড়েছে বলে দাবি আইডিএফের। ইসরায়েলের ব্লকেট ও লাগাতার হামলায় গাজায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। হাসপাতাল, যানবাহন সহ গুরুত্বপূর্ণ সেবা চালু রাখতে অবরুদ্ধ উপত্যকাটিতে দ্রুত জ্বালানি সরবরাহের কথা জানিয়েছে জাতিসংঘ। এবার মুখরোচক সব খাবার তৈরি হবে এআই দ্বারা তৈরি রেসিপিতে। দুবাইয়ে এক নতুন রেস্তোরাঁয় কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শেফ আইমান। নিজ হাতে রান্না না করলেও হিউম্যানয়েড রোবটটি পারে নতুন নতুন রেসিপি বানাতে। সেই সাথে রেস্তোরাঁ পরিচালনার কাজটিও করতে সক্ষম এই রোবট। রান্না করা হচ্ছে চিংড়ি মাছের মজাদার পদ, কিন্তু তা কোনো মানুষের তৈরি রেসিপিতে নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে এর প্রণালী। এই দৃশ্য দেখা যাচ্ছে দুবাইয়ে। বুর্জ খলিফার ঠিক পাশেই চালু হতে যাচ্ছে নতুন এক রেস্তোরাঁ, যেটি অন্য সব রেস্তোরাঁ থেকে আলাদা। এখানে খাবার রান্না করবেন মানুষ, কিন্তু পুরো পরিকল্পনার পেছনে থাকবে এক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর শেফ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত এ রোবটের নাম রাখা হয়েছে এআই ম্যান বা আইমান। স্বাদ বা ঘ্রাণ নেয়ার ক্ষমতা না থাকায় নিজে রান্না করতে পারে না এ শেফ, কিন্তু রান্নাকে বিশ্লেষণ করে খাদ্যের গঠন, টেক্সচার, অ্যাসিডিটি ইত্যাদি উপাদান বিবেচনায় নিয়ে নতুন ও অভিনব রেসিপি তৈরিতে সক্ষম শেফ আইমান। বিশ্বের হাজারো রেসিপি ও খাদ্যবিজ্ঞান ভিত্তিক তথ্য দিয়ে প্রশিক্ষিত রোবটটি রান্নাঘরে অপচয় কমানো, শেফের দক্ষতা বৃদ্ধি আর টেকসই উপায়ে রান্নার উদ্দেশ্যেই এই এআই মডেল বানানোর উদ্যোগ হাতে নেন এর নির্মাতারা। মানব রান্নাকে কখনোই বদলানো যাবে না, কিন্তু আইমানের মাধ্যমে রান্নার ধারণা ও সৃজনশীলতা আরো সমৃদ্ধ হবে। এই পদ্ধতিতে রান্নাঘরে অপচয় কমবে, আরো দক্ষ এবং টেকসই উপায়ে রান্না করা যাবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে সব রেস্তোরাঁয় ভাবনাকে গ্রহণ করবে। অভিনব এ পদ্ধতিতে তৈরি খাবারের স্বাদ গ্রহণ করে উচ্ছ্বসিত গ্রাহকরাও। অনেকেই রান্নার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কখনো কল্পনাও করেননি। সাধারণত প্রকৌশল বা কোনো বস্তু তৈরি করার কাজে এআই ব্যবহার করা হয়, কিন্তু রান্নাঘরে শেফের সঙ্গে এই মডেলের ব্যবহার আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। নির্মাতাদের আশা, ভবিষ্যতে এ রোবটের ব্যবহার ছড়িয়ে পড়বে আরও অনেক রেস্তোরাঁয়। রেজপানা সাইমা, যমুনা নিউজ। পৃথিবী থেকে অন্তত ১৫০ বছর আগে বিলুপ্ত হওয়া ডাইনোসর সেরাটোসরাসের অপ্রাপ্তবয়স্ক এক নমুনা ও মঙ্গল গ্রহ থেকে পতিত একটি উল্কাপিণ্ড নিলামে তোলার ঘোষণা দিয়েছে জনপ্রিয় নিলাম সংস্থা সথবি। এর আগেও তারা এ ধরনের জিনিস বেচাকেনা করেছে। নিরীক্ষা সামাজা ও প্রস্তুতির পর অন্যান্য দুটি নমুনা প্রস্তুত করা হয়েছে যোগ্য অধিকারীদের হাতে তুলে দেওয়ার জন্য। ১৬ জুলাই নিলামে তোলা হবে এ দুটি অনন্য নিদর্শন। প্রায় ১৫০ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া বিরল এক ডাইনোসর প্রজাতি সেরাটোসরাসের কঙ্কাল রয়েছে ১৪০ মিলিয়ন মাইল পাড়ি দেওয়া একটি উল্কাপাথর। দুষ্প্রাপ্য এই দুটি নমুনা তোলা হচ্ছে নিলামের জন্য। প্রায় ১১ ফুট দীর্ঘ অপ্রাপ্তবয়স্ক সেরাটোসরাসের ফসিল আবিষ্কার হয়েছে আজ থেকে অন্তত ২৮ বছর আগে ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং রাজ্যের বোন কেবিন কোয়ারিতে। ফসিলে পরিণত হওয়া অন্তত ১৪০টি হাড় ঘষা মাজা ও একত্রিত করে তা প্রদর্শনের জন্য প্রস্তুত করেছেন প্রত্নতাত্ত্বিকরা। আমার পেছনে রয়েছে অপ্রাপ্তবয়স্ক একটি সেরাটোসরাসের কঙ্কাল। এটি পৃথিবীতে থাকা 4টি সেরাটোসরাসের মধ্যে একটি। পৃথিবীতে যার বিচরণ ছিল ১৫৪ বছর আগে। এর সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হলো এর নাক ও অক্ষিকোটর থেকে বের হওয়া শিং। এর আগে কখনোই এই প্রজাতির অপ্রাপ্তবয়স্ক ডাইনোসর খুঁজে পাইনি আমরা, এটিই প্রথম।
অন্যদিকে 2023 সালে মহাকাশ থেকে পতিত উল্কার সন্ধান করার সময় আফ্রিকার সাহারা মরুভূমিতে আবিষ্কৃত হয় 25 কেজি ওজনের মঙ্গলীয় উল্কাপাথরটি। ঠিক কবে পৃথিবীতে এই পিণ্ডটির পতন হয়েছে তা সঠিকভাবে জানা না গেলেও এখন পর্যন্ত মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আসা সবচেয়ে বড় পাথরের মধ্যে এটি একটি বলে নিশ্চিত করেছে বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহের এই উল্কাপিণ্ডটি এ পর্যন্ত পাওয়া আমাদের সবচেয়ে বড় মঙ্গলীয় পাথর। নমুনা পরীক্ষার জন্য পাথরটি থেকে খুবই ক্ষুদ্র একটি অংশ সংগ্রহ করেছি। আগামী 16 জুলাই এই দুটি নমুনাই নিলামে ওঠানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। কঙ্কালকৃত ডাইনোসরটির 4 থেকে 6 মিলিয়ন ও মঙ্গল গ্রহের উল্কাপিণ্ডটির 2 থেকে 4 মিলিয়ন মূল্য নির্ধারণ করে দুটি নমুনা নিলামে তুলতে যাচ্ছে জনপ্রিয় ব্রিটিশ নিলাম সংস্থা সথবি। তবে সংগ্রহকারীদের সামনে প্রদর্শিত হলে অনন্য এই নমুনা দুটির মূল্য ছাড়াবে আরও কয়েক গুণ, ধারণা করছেন আয়োজকরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।